হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আজকের একটা খুব প্রাসঙ্গিক বিষয় নিয়ে। প্রথমে বলি যে আমরা বর্তমান পশ্চিমবঙ্গে এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যে সময়ে সরকার আমাদের মাতৃভাষা বাংলাকে বিভিন্ন সরকারি দপ্তরে আবশ্যিক হিসেবে গণ্য করতে চলেছেন এবং এই বিষয়টাই বেশ জোর দেওয়া হয়েছে। তো আমাদের খুব ভালো লাগার কথা যে আমাদের বাংলা ভাষাকে এত সম্মান জানানো বা এত জায়গায় নিয়ে যাওয়া, এবং সেটার সঙ্গে এটাও ভাবার বিষয় যে পৃথিবীর বুকে আর কোনো মাতৃভাষা এরকম আছে কিনা আনুষ্ঠানিকভাবে সরকারি দপ্তরে করলাম এই বিষয়টা বলার। তো যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। ছোটবেলায় আমরা একটা কথা শুনতাম, এখনো শুনি, আমাদের অভিভাবকরা বলেন যে লেখাপড়া করতে হবে তাহলে ভালো জ্ঞান হবে। লেখাপড়া, তো বিষয় হলো লেখাপড়া করার সময় আমরা দেখেছি যে আমরা পড়াটা বেশি পড়ি, লেখাটা কম করি। তো লেখাপড়া নিয়ে যদি 100% হয়, 100% হয়, তাহলে শুধু পড়লে 50% হলো, 50% হলো। যদি না লিখলাম তাহলে 50% আমি আমার যে জ্ঞান অর্জন করার জায়গা থেকে আমি দূরে থাকলাম। এটা হচ্ছে আমার বিষয় যে লেখা আমাদেরকে লিখতে হবে এবং পড়াটাও পড়তে হবে, তাহলে আমাদের 100% যে জ্ঞান অর্জন সেটা হবে। তো আজকের বিষয় যেটা হতে চলেছে সেটা হচ্ছে যে লেখার বিষয়টাই আজকে আমরা আলোচনা করব, যে আমাদের আপকামিং যে পরীক্ষা আছে এবং আমরা যে সমস্ত জায়গায় বর্ণনামূলক রচনা বা লেখা লেখি, যেমন WBCS মেন্স বা আরো সিভিল সার্ভিস মেন্সে যেখানে ডেসক্রিপটিভ লেখা আছে বাংলা বিষয়ে, সেই জায়গায় বাংলা বা যে কোনো বিষয়ে সেই জায়গাগুলোয় আমরা লেখাটা কতটা দক্ষ বা কিভাবে লিখবো, আজকের বিষয়, আজকের আলোচনার বিষয় সেই জায়গাটাই আছে। তো প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি, আমি চাঁদ গোপাল সরকার। প্রথমেই আমাদের বিষয় আগে যাই। প্রথমে বলা হয়েছে যে লেখা কি জিনিস। তো লেখা হলো এমন একটি প্রক্রিয়া বা সংকেতের ব্যবহার যা একটি ভাষার উপর উচ্চারণ প্রক্রিয়াকে উচ্চারণকে প্রকাশ করে। এটা একটা বিষয়, সংকেতের কথা বলা হয়েছে আর উচ্চারণের কথা বলা হয়েছে। তাহলে এটা হচ্ছে যে লেখার মধ্যে আমরা একটা সংকেতের কথা বলছি এবং উচ্চারণের কথা বলছি। তো আমরা এই জায়গায় যাওয়ার আগে আমরা একটা বিষয় খুব ভালোভাবে দেখে নেব। জায়গাটা কি, যে আমরা প্রাচীনকালে যখন আদিম যুগের কথা জানি, যে জায়গায় মানুষ বনে জঙ্গলে থাকতো, সেই সময় কিন্তু বিভিন্ন রকমের শব্দ, সেই বিদ্যুৎ চমকানোর শব্দ হতে পারে, ঝড়ের শব্দ হতে পারে, সেই শব্দ শুনে তারা কিন্তু নিরাপদ জায়গায় যেত এবং একের পর এক ঝড় হওয়ার পরে তারা বুঝতে পারলো যে এই সময় আমাদের ঝড়ও হবে বা প্রাকৃতিক দুর্যোগ হবে এবং আমাদেরকে নিরাপদ জায়গায় যেতে হবে। তো এইটা কিন্তু মানুষ প্রথম অবজার্ভ করেছে, মানুষ বুঝতে পেরেছে, এবং এই শব্দ বা আওয়াজকে প্রথমে কাজে লাগিয়েছে এবং মানুষ এই জায়গা থেকে তার বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করেছে, যে আওয়াজগুলোকে বুঝতে শিখেছে। যে একটা আওয়াজ করলে যদি আমরা এরকম বুঝতে পারি, তাহলে আমরা নিজেরাও তো কিছু কুইকাই করে কিছু আওয়াজ করতে পারি, যে আওয়াজগুলো থেকে আমরা ওই যে ইশারায় কথা বলার থেকে তো একটু বেটার জিনিস বুঝতে পারি। তো সেই জন্য আওয়াজটাকে আমরা ব্যবহার করতে দেখি। এবার এই আওয়াজ, সেই আওয়াজ কিন্তু দীর্ঘদিন ধরে মানুষ যত দিন যায় তার প্রয়োজন বিভিন্ন রকম হয়ে যায়। তো সেই মানুষ প্রয়োজনে দেখে যে এই আওয়াজটা না আমাকে কোনোভাবে কোথাও রেখে যেতে হবে। যেমন আমি প্রাচীনকালের মানুষ যখন ভাবতো যে আমি যদি বাড়ি থেকে কোথাও যাই, আমার বাড়িতে যে নেই সে যখন এসে আমাকে দেখবে যে আমি নেই বাড়িতে, তখন তার মধ্যে তো প্রবলেম হতে পারে, তাকে তো একটা মেসেজ দিয়ে যেতে হবে। তো সেই জন্য তাদের মধ্যে হয়তো কিছু সংকেতের ব্যবহার চালু হয়েছে। যেমন এরকম কিছু একটা সংকেত, হয়তো এরকম কিছু একটা সংকেত ব্যবহার করছে, যেটা একটা লাঙলের মতো, যে চাষ করতে গেছে, বা এইরকম কিছু সংকেত হয়তো ব্যবহার করছে যেটা শিকার করতে গেছে, এরকম কিছু ব্যাপার, যে এরকম কিছু হয়তো
সেই রকম কিছু বাড়ির মেঝেতে বা কোথাও একটা এঁকে দিয়ে যেত, যাতে বুঝতে পারতো যে বাড়ির অন্য সদস্যটা কোথায় গিয়েছে। তো এইটা হচ্ছে যে আওয়াজের থেকে প্রথমে ওদের প্রয়োজনটা হলো যে আমাকে কিছু একটা লিপিবদ্ধ করতে হবে। তো আওয়াজকে যখন আমরা কোথাও লিখলাম, কোথাও খোদাই করলাম, তখন সেটা আমাদের একটা সাংকেতিক রূপ হলো। আর এই আওয়াজকে যখন লিখতে আমরা যাচ্ছি, তখন সেই লেখার যে ফর্ম, যে ধরন, যে চিহ্ন, সেটাকে আমরা বলা হবে আমাদের ব্যাকরণের ভাষায়, সেটাকে আমরা বর্ণ বলে জানি। বর্ণ। এই আওয়াজকে ব্যাকরণের ভাষায় ধ্বনি বলে জানি। ধ্বনি, ধ্বনি। তাহলে ধ্বনি পেয়ে গেলাম। বিভিন্ন ধ্বনি থেকে কিভাবে বর্ণ আসছে, বর্ণর লিখিত রূপ হচ্ছে, ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। এটা আমাদের মানে জেনে রাখতে হবে। অনেক মানুষ কিন্তু এই জায়গা থেকে পড়াশোনা করে না যে বর্ণ কি জিনিস, বা অ আ ক খ কে বর্ণ বলে। তো অ আ ক খ কে যদি বর্ণ বলে, তো এবিসিডি কে কি বলে, সংস্কৃতের অ আ কে কি বলে, ফ্রান্সের যা আছে সেগুলোকে কি বলে। তো আমাদের এমন সংজ্ঞা দেওয়া উচিত, সর্বজন গ্রাহ্য সংজ্ঞা দেওয়া উচিত। তো এখানে আমরা বর্ণ পেলাম যে ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। এবার প্রথম কথা, ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য কি আছে। ধ্বনি আমরা কানে শুনতে পাই, কানে শোনা যায় ধ্বনিকে, আর বর্ণকে চোখে দেখা যায়। তাহলে এইটা হচ্ছে আমাদের একটা, ধ্বনিকে চোখে দেখা যায়, ধ্বনিকে কানে শোনা যায়, বর্ণকে চোখে দেখা যায়। ধ্বনির একটা শ্রাব্য রূপ আছে, শ্রবণ করা যায়, এবং বর্ণকে আমরা, আমাদের একটা দৃশ্য রূপ আছে, দর্শন করা যায়, তার নিজস্ব একটা আকার আকৃতি আছে। আর ধ্বনির একটা ফ্রিকোয়েন্সি আছে। অবশ্যই আমরা যে এক একটা ধ্বনি এক এক রকম ভাবে আমাদেরকে এক্সপ্রেস করে এবং আমরা বুঝতেও পারি। ধ্বনিকে জানার জন্য আমাদের কান খুব সজাগ দরকার আছে, কানের সাহায্য, ইন্দ্রিয়। এবং বর্ণকে জানার জন্য আমাদের চোখ খুব দরকার আছে। তো এই জায়গাগুলো আমরা দেখলাম বর্ণ। তাহলে ধ্বনির লিখিত রূপ বর্ণ হলো। এবারে একটা কথা হচ্ছে যে অক্ষর কি জিনিস, এটা আমাদের অক্ষর, ধ্বনি এবং এই বর্ণ এবং অক্ষরের মধ্যে কি কিছু পার্থক্য আছে? অবশ্যই আছে। আমরা যখন মা শব্দটা ব্যবহার করি, মা একটা অক্ষর, কিন্তু মা শব্দের মধ্যে ম এবং আ এই দুটো বর্ণ আছে। তাহলে আমরা এক নিঃশ্বাসে যেটুকু বর্ণ উচ্চারণ করতে পারি, ধ্বনি উচ্চারণ করতে পারি, সেটাই হচ্ছে অক্ষর। এবং সেই অক্ষরটা লেখার জন্য যে কটা বর্ণ বা বর্ণ সমষ্টি দরকার হয়েছে, সেইগুলোকে আমরা বর্ণ বলছি। তাহলে অক্ষর এবং বর্ণের মধ্যে কিন্তু পার্থক্য আছে। লেটার অ্যান্ড সিলেবল আমরা ইংরেজিতে পাই, লেটার এবং সিলেবল, তাদের কিন্তু পার্থক্য আছে। এবার কয়েকটা বর্ণ যখন পাশাপাশি বসছে, তখন আমরা পাচ্ছি কি, শব্দ পাচ্ছি। যখন বর্ণ পাশাপাশি বসছে, তখন সেটাকে আমরা শব্দ পাচ্ছি। এবং এই শব্দ হতে গেলে শুধু পাশাপাশি বর্ণ বসলে হবে না, সেই বর্ণের একটা নির্দিষ্ট অর্থ থাকতে হবে। নির্দিষ্ট অর্থ না থাকলে সেই বর্ণকে কিন্তু আমরা বর্ণ বলবো, এই শব্দকে শব্দ বলবো না। আমরা বাতাসা শব্দটা লিখতে পারি বাতাসা, বাতাসা। এইটা কিন্তু একটা পরপর দুটো কয়েকটা বর্ণ মিলে একটা শব্দ হয়েছে। এবার এইটাকে যদি আমরা সবগুলো রাখলাম, এইরকম করেই যদি লিখলাম, তা এইটা কি কোনো শব্দ হলো? এটা আমাদের প্রশ্ন। পাশাপাশি তো বর্ণগুলো বসালাম, একই বর্ণ বসালাম, কিন্তু এটা কি কোনো শব্দ হলো? শব্দ হলো না। কারণ হচ্ছে এর নিজস্ব কোনো অর্থ নেই। আর বাতাসা শব্দটার কিন্তু একটা নিজস্ব অর্থ আছে। তাহলে বর্ণ পাশাপাশি বসলেই হবে না, তার নিজস্ব অর্থ রাখতে হবে, তাহলে তবেই সেটা শব্দ হবে। এইবার কথা হচ্ছে যে শব্দ এবং পদ, এই যে কথাটা আমরা পাই, শব্দ এবং পদ, পদ, এই পদ, এই দুটো জিনিস কি একই? প্রথম কথা যে অক্ষর এবং বর্ণ যেমন এক নয়, শব্দ এবং পদ এক নয়। কিরকম? শব্দ, যখন আমি একটা শব্দ ব্যবহার করব, তখন সেটা শব্দ। ওই শব্দটা যখন কোনো বাক্যে ব্যবহার করব, তখন সেই বাক্যে ব্যবহার করার জন্য ওকে উপযোগী করতে হবে। যেমন একটা সামান্য ইট, সেই ইটকে যখন আমি দেয়ালে দিব, সে দেয়ালের সঙ্গে কিন্তু একটা মশলা দিতে হবে, তবে দেয়ালে যাবে, তা না হলে সেই দেয়াল কিন্তু ভেঙে চুরে যাবে। তো সেই রকম একটা শব্দকে আমি যখনই বাক্যে ব্যবহার করব, তখন তাকে বিভক্তি যোগ করতে হবে, কিছু না কিছু বিভক্তি যোগ করতে হবে, না হলে শূন্য বিভক্তি যোগ করতে হবে। তো যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের সঙ্গে যোগ করে তাকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তুলি,
তখন সেটা আমরা পদ বলি। পদ বা টার্ম, এটা আমাদের পদের সঙ্গে শব্দের পার্থক্য আছে। এই জায়গাগুলো আমাদের লেখার জন্য খুব দরকার আছে। তা আমরা যখন বলি যে একটা প্যাসেজ এতগুলো ওয়ার্ডে লিখবো, আমাদের বলা উচিত এতগুলো পদে লিখবো, কারণ বাক্যে আমরা কিন্তু পদ লিখি, শব্দ লিখি না। তো এটা গেল। এবার তারপরে কয়েকটা শব্দ যখন পাশাপাশি বসবে, বসে যখন একটা মনের ভাব, পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, তখন আমরা আরেকটু বড় অর্থে বাক্য বলবো। তো বাক্য সেটা আমাদের অনেক রকমের আছে। তা আমাদের আলোচনার বিষয় ছিল আজকে এই জায়গাটায় যে আমাদের এই ডেভেলপমেন্টটা কিরকম ভাবে এলো। বর্ণকে আমরা চোখে দেখি, অক্ষরকে আমরা ধ্বনিকে কানে শুনি, এই বিষয়গুলো আমাদের আলোচনার বিষয় ছিল। তো এইখানে আমাদের এই যে লেখা, লেখা এমন একটা বিষয় যেখানে সংকেতের ব্যবহার বললাম। সংকেতের ব্যবহার মানে কি, ওই যে ধ্বনিগুলোকে লেখা হচ্ছে এবং উচ্চারণের প্রকাশ। অবশ্যই আমি প্রোনাউন্সিয়েশন আমার যদি ভালো না থাকে, তো আমার যে কোনো ভাষায় কিন্তু আমাকে সেই সঠিক বিষয়টা তুলে ধরতে আমাকে কষ্ট দিবে এবং সেই ভাষার মতো আমি হতে পারলাম না, এরকম মনে হবে। তো সেটা এবার চিহ্নের দুটি ফ্রিকোয়েন্সি আমরা একটা তো দেখি যে আমাদের একটা কান ইউজ করতে হবে যখন আমরা ধ্বনিকে শুনবো, এবং চিহ্ন ব্যবহার করে যদি চোখ ইউজ করতে হবে, বিভিন্ন চিহ্ন যখন ব্যবহার করছি, এটা বলা হচ্ছে চিহ্নের ব্যবহার, ফ্রিকোয়েন্সির কথা বলছে। এবং এই যে ওম শব্দটা, এই ওম শব্দটার মধ্যে কিন্তু প্রতীক আছে, প্রতীক চিহ্ন আছে, শব্দও আছে। এই ওমের মধ্যে একটা ধ্বনি আছে এবং তার একটা নিজস্ব অর্থ আছে, এবং এই চিহ্নটা আমরা দেখলেই আমরা বুঝে যাই যে এটা একটা ওম শব্দ, সংস্কৃত একটা ওম শব্দ। তো এইগুলো আমাদের, এই গেল প্রথম বিষয় যে লেখা কাকে বলে, এটা আমাদের প্রথম বিষয় গেল। এবার বিষয় হচ্ছে আমাদের ভারতবর্ষে বা পৃথিবী জুড়ে এই যে লেখার ডেভেলপটা কিভাবে হলো। আমি তো আদিম যুগ থেকে বললাম যে কোন সময় লেখাটা স্টার্ট হলো, সেটা আমাদের ঐতিহাসিক দিক থেকে একটু দেখে নেওয়া দরকার। যে আমরা যখন প্রাচীন প্রস্তর যুগ দেখি, প্রস্তর যুগ যখন দেখি, তখন আমরা কিছু ছবির সাহায্যে লেখা টেখা বা ছবি ইউজ করা হতো। যে এই যে এরকম আমি সাইন টাইন গুলো বললাম যে এটা এরকম, যেমন পশুর একটা ছবি দিয়ে বোঝানো হচ্ছে যে এটা হচ্ছে একটা কিছু একটা সিম্বল হিসেবে ইউজ করা হচ্ছে। তো এইগুলোকে আমরা পিক্টোগ্রাফ বলি। পিক্টোগ্রাফ, চিত্রলিপি আমরা প্রথম যেটা পাই, চিত্রলিপি পাই আমরা সিন্ধু সভ্যতায় পড়েছি যে ওখানে পিক্টোগ্রাফের ব্যবহার ছিল, এবং সেই পিক্টোগ্রাফ আমাদের পাঠ্যোদ্ধার হয়নি, যার জন্য আমরা সিন্ধু সভ্যতা সম্বন্ধে এখনো অতটা জানতে পারিনি, কারণ ওটা প্রায় ঐতিহাসিক যুগেই পড়ে আছে। যেহেতু আমরা ওটা পড়ে উঠতে পারিনি, পুরোটা মিনিংটাও বুঝতে পারিনি সে কোন সিম্বল কোথায় ইউজ করা হয়েছে। তো পিক্টোগ্রাফ গেল। যে তারপরে মিশরীয় সভ্যতা, সেখানে কিন্তু কিছু এইরকম লেখার বিষয় খোদাই করা, এই যে আমাদের দেখতে পাচ্ছি যে শিলা লিপি কিছু আমরা পাই, যে মিশরীয় সভ্যতা, যেখানে আমরা এই যে 3000 খ্রিস্টপূর্বাব্দে, 3000 বছর আগে এই ঘটনাগুলো ঘটছে। এবং আমাদের যে মৌর্য যুগে কিন্তু এই সব শিলালিপিগুলো আমরা পাই। এবার আমরা জানি যে মৌর্য যুগে হচ্ছে আমাদের ভারতবর্ষে ওই যে প্রাকৃত প্রচলন ছিল। প্রাকৃত, এবার প্রাকৃত কি বুঝতে হবে। প্রাকৃতটা হচ্ছে যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ ছিল। সেই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের মধ্যে ইন্দো ইরানীয় বা ইন্দো আর্য ভাষা, যেটা আমাদের ইন্দো আর্য ভাষা, সেটা আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছিল। সেই ইন্দো আর্য ভাষা, সেই ভাষার যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টে আমরা দেখি যে ওটা কিন্তু প্রায় 4500 বছর আগেকার আর কি ডেভেলপমেন্ট। সেই যখন আর্যরা ভারত আসে তখনকার ঘটনা। তো সেখানে প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক ভারতীয় আর্য এরকম নাম আছে। প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং আধুনিক ভারতীয় আর্য। তো এই আধুনিক ভারতীয় আর্যের মধ্যে যে তারা যে ভাষাটা ব্যবহার করতো, পালি, প্রাকৃত, এই ভাষাগুলো ব্যবহার করত। তো এই প্রাকৃত ভাষার আমরা পাই, এবং প্রাকৃত ভাষা থেকে পরবর্তীতে কিন্তু বাংলা ভাষা এসেছে। আমরা জানি যে মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষা এসেছে। মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষাটা জন্ম নিয়েছে। মাগধী প্রাকৃত, এই মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষা জন্ম নিল। এবং তার পরবর্তীতে এই যে আধুনিক যুগ আমরা আসছি, যে দোয়াত কলমের যুগ, যখন আমরা তালপাতা দিয়ে লেখা স্টার্ট করছি,
এবং আধুনিক যুগ সেটা তো অবশ্যই এখন আমরা একদম শিখরে আছি লেখার। আমাদের প্রিন্ট এসেছে, আমাদের মুদ্রণ ব্যবস্থা এসেছে এবং আমাদের অনেক ডিজিটাল ব্যাপার চলে এসেছে, যেখানে আমরা লেখাতে একদম পুরো বিপ্লব ঘটিয়ে ফেলেছি এবং আমাদের মুখের উচ্চারণ, কথার উচ্চারণও কিন্তু অনেক ডেভেলপ ঘটেছে। আমরা আমাদের যে বাংলা ভাষার যে ডেভেলপ, সেটা আমরা দেখলেই বুঝতে পারবো যে আমাদের প্রথম যে ভাষাগুলো ছিল সেগুলো কেমন। তো আমরা আজকে ওই বাংলা ভাষার যে ইতিহাস, কতদিনের ইতিহাস, বাংলা ভাষা কতদিন আগে থেকে স্টার্ট হয়েছে, সেটা আমার মনে হয় জানা দরকার আছে। তো আমরা পরে সেটা জানি। আমরা দেখেছি এই যে ব্রাহ্মী লিপির কথা আসছে, ব্রাহ্মী লিপি অশোকের সময় লিপিগুলোর ডেভেলপ হচ্ছে এবং গুপ্ত যুগে আমরা দেখছি ব্রাহ্মী লিপি এরকম ছিল এবং এই এই সমস্ত লিপিগুলো আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি। গৌড়ীয় লিপি এরকম ছিল, প্রাচীন বাংলায় যে লিপিগুলো ছিল এরকম বাংলায় লিপি ছিল। প্রাচীন বাংলা সাহিত্যে যে আমরা যে নিদর্শনগুলো পাই সেখানে কিন্তু এরকম বাংলা দেখতে পাই। একবার একটা বেবি অবস্থায় একটা বাচ্চা যেমন করে হাঁটতে চলতে পারে না, ঠিকঠাক কথা বলতে পারে না, যেমন হয় ভাষার বিকাশ কিন্তু সেরকম ভাষাও কিন্তু সেই তার নিজের যে যে সময় মানে জন্মগ্রহণ করলো সেই সময় থেকে আসছে। আমাদের বাংলা ভাষা খ্রিস্টীয় দশম শতাব্দীতে আর কি, ওই যে প্রাকৃত বললাম, মাগধী প্রাকৃত, সেখান থেকে মাগধী প্রাকৃতের খোলস ছেড়ে বাংলা ভাষা এসেছে, আধুনিক বাংলা যেটা। তো সেখানে শুধু বাংলার না, ভারতীয় আধুনিক ভারতীয় ভাষা যেগুলো আছে, হিন্দি, কন্নড়, মালয়ালম, যত যা আছে সমস্ত ভাষাগুলোই ওই ইন্দো ইউরোপীয় ভাষা বংশের আর কি ডেভেলপ হয়ে আধুনিক ভারতীয় ভাষাগুলো আছে। তো তার মধ্যে কিছু ব্যতিক্রম আছে, আমরা জানি যে অন্যান্য দ্রাবিড় অস্ট্রিক ভাষাগুলো আলাদা আছে। তো এইগুলো গেল, এটা মধ্যযুগের বাংলা আর এটা আধুনিক বাংলা আমরা যে বইপত্রতে দেখি। এই জায়গাটা বোঝার জন্য আমরা আরেকটু পরিষ্কার করে বুঝে নিই যে বাংলা বিষয়টা হচ্ছে যে আমরা 950 এই সময়টা বা 950 এই যে খ্রিস্টাব্দ এই সময়টাকে দেখব। 950 থেকে 1200 খ্রিস্টাব্দ, এই সময়টা আমরা এই সময়টাকে প্রায় পাই প্রাচীন বাংলা হিসেবে। প্রাচীন বাংলা, এইখানে একমাত্র সাহিত্যিক নিদর্শন যেটা আমরা পাই সেটা হচ্ছে চর্যাপদ। চর্যাপদকে পাই। তো চর্যাপদের ভাষা কেমন ছিল সেই সময়? চর্যাপদে পদকাররা যে লিখেছিলেন, 24 জন পদকার আমরা জানি, তো সেই ভাষা কেমন ছিল আমরা লিখলেই আমরা পড়লেই দেখতে পাবো। তো ওখানে আমরা একটা চর্যাপদের ভাষা পাই, পদ পাই যে উঁচা উঁচা পাবত নাহি পরবেশী, হাড়ি তো ভাত নেই নীতি আবেশী। এরকম একটা চর্যাপদের পদ আছে যে উঁচা উঁচা পাবত নীতি আবেশী, মানে উঁচু পর্বতে তার বাড়ি ছিল হয়তো, সেইখানে তার বাড়িতে সবসময় ওই পরিজনরা আসতো এবং বাড়ির আশেপাশেও কোনো কুটুমজন ছিল না, মানে ওই প্রতিবেশী ছিল না, কিন্তু হাড়িতে ভাত নেই কিন্তু সবসময় ওর বাড়িতে আত্মীয়রা আসতো। এটা বাংলার একদম নিজস্ব সংস্কৃতি, বাংলার এই জন্যই তো এটাকে বাংলা হিসেবে ধরা হয়, যে বাংলার একদম অভ্যন্তরীণ সভ্যতার বাংলা সমাজের চিত্র ফুটে উঠেছে ওই জায়গাটায়। তো এইটা আমরা চর্যাপদে পেলাম যে চর্যাপদের ভাষা কিন্তু প্রথম ভারতের বাংলা, আমাদের বাংলা ভাষার প্রথম হচ্ছে একটা নিদর্শন। এটা গেল 1200 সালের পরে। আমরা এই 1200 সালের পরে 1350 এই টাইমটা দেখব, যে এই টাইমটাই না, এই টাইমটা আমাদের বাংলা ভাষার একটা অন্ধকার যুগ বলে জানি। অন্ধকার যুগ কেন? অন্ধকার যুগ, অন্ধকার যুগ মানে কি? এই জায়গায় আমরা বাংলা ভাষার কোনো নিদর্শন সেভাবে পাই না, যার জন্য এটা অন্ধকার যুগ। আমরা জানি যে এই সময় তুর্কি আক্রমণ হয়েছিল 1200 সাল, মানে ওই যে 1206 আমরা জানি যে বখতিয়ার খলজি আমাদের বাংলা আক্রমণ করেছিলেন, প্রচুর কিছু ধ্বংস করে দিয়েছে এবং তাদের ভয়ে ওই যে ট্রান্সফার হওয়ার যে সমস্যাগুলো ছিল তাদের ভয়ে কিন্তু কেউ লিখতে পারেনি, বা লেখাগুলো ছিল যেগুলো তারা পুড়িয়ে দিয়েছে, কোনো নিদর্শন খুঁজে পাওয়া যায় না যে এখানে লেখার চিহ্নটা কি ছিল, আমরা সেরকম নিদর্শন খুঁজে পাই না। কিন্তু 1350 থেকে আমরা 1500 যে টাইমটা পাই, এই সময়টা কিন্তু আমরা দেখি এবং এইটা 1700
ষাট, এই টাইমটাও আমরা দেখি, এটা মধ্যযুগ, এটা বাংলা ভাষার মধ্যযুগ। তা এই মধ্যযুগের মধ্যে এটা আদি আদি মধ্য আদি মধ্য আদি মধ্য, আর এটা হচ্ছে অন্তমধ্য অন্তমধ্য। এই আদি মধ্যযুগে কিন্তু বাংলা ভাষার যে নিদর্শন আমরা পাই, লেখা যে নিদর্শন, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন পাই। শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন। এবার শ্রীকৃষ্ণ কীর্তনের যে কি ভাষা, আমরা যখন এটা বুঝবো, পড়বো, তখনই বুঝতে পারবো যে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষাটা কি ছিল। সেই জায়গাটাই আমরা আমাদের ওই প্রমাণটা দিবে যে সেই সময় কি ছিল। এবং এই যে অন্তমধ্য, এই টাইমটা কিন্তু বাংলা ভাষার জন্য খুব সমৃদ্ধ ছিল। এই টাইমটাই আমরা জানি যে অনেক মঙ্গল কাব্য ছিল, মঙ্গল কাব্যগুলো, তারপর পদাবলী সাহিত্য ছিল, তারপরে অনুবাদ সাহিত্য, রামায়ণ মহাভারত, এগুলো সব অনুবাদ করা হয়েছে এবং খুব পরিপুষ্ট এই জায়গাটায়। যে পদাবলী সাহিত্য মানে খুব পরিপুষ্ট জায়গা, শ্রী চৈতন্যদেবের সময়ের কথা আছে এই জায়গাটায়। বাংলা ভাষা কিন্তু খুব উৎকর্ষের জায়গায় গিয়েছিল এই সময়টায়। এবার তারপরে আসছে যে 1760, তারপরের ঘটনাটা, বাংলায় একটা অবক্ষয় দেখা যায়, অবক্ষয়ের যুগ বলা হয়। এবং এই অবক্ষয় কাটিয়ে ওঠার পরে ঊনবিংশ শতকে আমরা জানি যে বাংলায় নবজাগরণ ঘটছে। আমরা প্রায় এটা 1800 সালের পরে ঘটনাগুলোকে আমরা জানবো, যে এই টাইমটাই হচ্ছে যে বাংলায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে নবজাগরণ হয়েছে। নবজাগরণের কথা আমরা জানি যে ইউরোপের নবজাগরণ আমাদের বাংলায় এসেছে। এবার সেই নবজাগরণটা কি হয়েছে আমরা একটু পরিষ্কার করে জেনে নেব যে নবজাগরণটা কি ছিল। তো সেখানে বাংলার আধুনিক যে বাংলা, সেই আধুনিক বাংলায় কি কি ছিল। আধুনিক বাংলা, সেখানে আমরা যে জায়গাগুলি দেখি সেটা হচ্ছে যে এখানে বেশ কিছু বাংলার আর কি বিকাশ ঘটেছিল লেখার মধ্যে। এর আগে আমরা যা পেলাম প্রায় সবেই ছিল পদ্যে লেখা, পদ্য, পোয়েম, কবিতা ছিল। আধুনিক যুগে আমরা গদ্য লেখা শিখলাম, গদ্য লেখা শিখলাম। গদ্যের জনক বলা হয় কাকে আমরা জানি, এই সমস্ত। তো এখানে কি কি পাচ্ছি, এখানে আমরা দেখলাম যে উপন্যাস বলে একটা বিশেষ জিনিস পেলাম, উপন্যাস। তারপরে নাটক বলে একটা জিনিস পাচ্ছি, নাটক। তারপরে উপন্যাস, তারপর গদ্য মানে প্রবন্ধ পাচ্ছি, প্রবন্ধ। তারপরে আধুনিক কবিতা পাচ্ছি, কবিতাগুলোর ভাগ আছে, কবিতা, আর এই ধরনের কিছু আমরা পাচ্ছি। এবং পত্রাবলী, বিভিন্ন পত্রাবলী আমরা যা পাই, পত্র লেখা বিভিন্ন সাহিত্যের মধ্যে ইনক্লুড হচ্ছে। আমরা রবীন্দ্রনাথের জানি ওই জায়গা থেকে। এই জায়গাটা যে ডেভেলপ করছে, সেই লেখকগুলোকে আমাদের পড়া উচিত। মানে আমরা যখন লেখার ডেভেলপ করব, এইগুলো বলার কারণ হচ্ছে আমাদের ইতিহাসটা আগে জানা দরকার। বাংলা এত অবহেলিত, কিন্তু আমরা বাংলায় লেখার জন্য যখন ভাববো, খুঁজে পাই না কিরকম করে বাংলা লেখবো, কিরকম করে। মানে বাংলা বড় একটা সোর্সের জায়গা। এই যে উপন্যাস, আমরা শুরু করব বঙ্কিম দিয়ে। বঙ্কিম হচ্ছে সার্থক ঔপন্যাসিক, বঙ্কিমচন্দ্র। বঙ্কিমচন্দ্র তিনি প্রথম বাংলা, ইংরেজিতে তো রাজমোহন ওয়াইফ লিখেছিলেন, কিন্তু বাংলায় দুর্গেশ নন্দিনী প্রথম সার্থক উপন্যাস। আমাদের বাংলা ভাষার মধ্যে সার্থক উপন্যাসিক হচ্ছেন বঙ্কিমচন্দ্র। তারপরে এই ডেভেলপগুলো দেখবো। বঙ্কিমচন্দ্রের পরে আমরা যদি কারোর দেখি, ওই আমাদের ওই শরৎচন্দ্রের গল্প পড়বো, শরৎচন্দ্রের উপন্যাস, তারাশঙ্কর, শরৎচন্দ্র, এই করতে করতে একেবারে আমাদের এই সুনীল গঙ্গোপাধ্যায় পর্যন্ত পড়বো, যে আধুনিক যুগেও বাংলা কিভাবে ডেভেলপ হয়েছে। এই জায়গাটা, ডেভেলপের জায়গাটা আছে। নাটকের মধ্যে বিভিন্ন রকমের লেখা আছে। রবীন্দ্রনাথ সার্থক নাটক লিখেছেন, কিন্তু সার্থক যদি শিল্পী কোনো নাটকের হয়, তাহলে সেটা আমরা মধুসূদনকে বলবো। মধুসূদন হচ্ছে আমাদের বাংলায় সার্থক নাট্যকার। বাংলায় মধুসূদন কিন্তু বাংলা ছেড়ে অন্য জায়গায় গিয়েছেন, কিন্তু বাংলার এই যে তার যে বাংলার প্রতি যে ভালোবাসা পরবর্তীতে দেখেছেন, এই বাংলা হচ্ছে একটা তার কৃতিত্বের একটা পুণ্যভূমি, যেখানে তিনি
তার কৃতিত্বগুলো দেখিয়েছেন। আমি দেখাবো যে বাংলায় উনি কি কি দেখিয়েছেন। তাহলে এখানে মধুসূদন কথা বলবো। মধুসূদন প্রবন্ধ, আমরা অক্ষয় কুমার দত্তর নাম শুনেছি, অক্ষয় কুমার দত্ত, তার প্রবন্ধগুলো এবং বঙ্কিমের প্রবন্ধগুলো আমরা পড়াশোনা করার চেষ্টা করবো যে প্রবন্ধগুলো কেমন করে ওনারা লিখছেন। আর কবিতা, এই বাংলা কবিতার মধ্যে না আমরা বঙ্কিমের এই মধুসূদনের হাত ধরে অমিত্রাক্ষর ছন্দে পাই, অমিত্রাক্ষর ছন্দ, এইটা একটা প্যাটার্ন। আবার একটা পাই এপিস্টল, পত্রকাব্য, এটাকে ইংরেজিতে এপিস্টল বলা হয়, এপিস্টল। তারপরে পাই সনেট, চতুর্দশপদী কবিতা, চতুর্দশপদী কবিতা, সব মধুসূদন, এগুলো সব মধুসূদন আনছে আমাদের বাংলায়। চতুর্দশপদী কবিতা, সনেট, যেটা সনেটের ধারণা, এপিস্টলের ধারণা, এপিকের ধারণা, মহাকাব্য লিখেছেন মেঘনাদ বধের নাম আমরা জানি। এই যে অমিত্রাক্ষর ছন্দের কথা বলি, আবার পত্রকাব্য বললাম, এবং শোকগীতি, এলিগি যেটা আমরা বলি, শোকগীতি, ওই যে মধুসূদনের আছো মা দাসের মনে, এই যে আমরা পড়ি, তো সেইটা শোকগীতি, এই এলিগি লেখার স্টাইল কিন্তু মধুসূদন আনছেন বাংলায়। তো এতগুলো স্টাইল আমরা পাই। আর পত্রাবলী রবীন্দ্রনাথের আমরা জানি পত্র কত আছে, তার যে বাংলাদেশে থাকার সময়, জমিদারির সময় উনি প্রচুর পত্র লিখেছেন, পত্রাবলী, সেই পত্র পত্রিকা তার মধ্যে আছে। সেই চিঠি লেখা, যে কত উন্নত মানের চিঠি হয়, সেগুলো আমরা ওই তার সাহিত্য থেকে দেখতে পাই, এবং পরবর্তীতে অন্যান্যরাও লিখেছেন। তো এইগুলো হচ্ছে বাংলার ডেভেলপমেন্টের কথাগুলো বললাম, যে বাংলা কেন এরকম এই জায়গায় এলো। আজকের যে বাংলার এই ইতিহাসটা বলা আমার দরকার মনে করলাম, যে লেখার আগে এগুলো আমাদের জানা দরকার। যে লিখতে যাওয়ার সময় আমরা বুঝতে পারি না কি পড়বো, পড়ার অনেক জায়গা আছে, আমরা সেই জায়গায় যাইনি, যে জায়গায় হিট করলে আমরা নিজেরা বুঝতে পারবো, সেই জায়গাটা এটা বললাম। এবার লেখার উপকারিতা কি, লেখা আমরা যখন লিখবো তখন তার উপকারিতা কি। প্রথম কথা হচ্ছে যে আমরা লিখতে কি শুরু করেছি, আমরা যখন লিখবো তখন লেখাটা কিন্তু আমাদের হওয়া উচিত। যেমন কিছু কিছু জিনিস আছে যেগুলো সবকিছু না ওই একা একা হয় না, মানে ফিল্ডে না নামলে হয় না। যেমন সাঁতার শেখা, জলে না নামলে সাঁতার শেখা হবে না। তেমনি আমি লিখতেই শুরু না করবো তো আমার লেখা কি করে ডেভেলপ হবে। তো আমাকে লিখতে হবে, আমাকে যেমন সাঁতার শিখতে গেলে জলে নামতে হবে, তেমনি আমাকে লেখা দক্ষতা বাড়াতে গেলে আমাকে প্রথমে লিখতে হবে, পেন নিয়ে আমাকে বসতে হবে, এবং যখন আমার মাথায় কিছু আসবে, আর যাই হোক আমার মাথায় কিছু আসবে, সেটা আমাকে লিখতে হবে। সেই লেখাটা কি আসবে, সাধারণ কিছু বিষয় নিয়ে লিখবো, আমার সারাদিনের দৈনন্দিন জীবনে নিয়ে লিখতে পারি, যে আমার কি কি সমস্যা হয়েছে জীবনে সেটা নিয়ে লিখতে পারি, যা হয় একটা কিছু লিখবো। মাদার টেরেসা সম্বন্ধে 10 লাইন লিখতে বললে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। তো এই সমস্যাগুলো হচ্ছে যে আমরা লিখি না বলে এই সমস্যাগুলো হয়ে যায়। তো লিখলে কি কি হবে সেটা আগে দেখি। প্রথমে বলেছি লেখা এবং পড়া দুটো নিয়ে 100% হয়। তো জ্ঞানের দক্ষতা হবে। তা আমরা জ্ঞানের দক্ষ হবো। জ্ঞানী মানুষ মানে শিক্ষিত মানুষ কাকে বলে? আমরা জানি যে শিক্ষিত মানুষ তাকে বলে যে মানুষের মধ্যে একটা বিষয়ে পড়ার ক্ষমতা থাকবে, সেই বিষয়ে পড়াশোনা করে একটা লেখার ক্ষমতা থাকবে, এবং একটা বিষয় পড়াশোনা করার পরে এই বিষয়টাই সে যদি কিছু মানুষকে বুঝাতে পারে, বলার ক্ষমতা থাকে সেই বিষয়ে, তাহলে তাকে প্রকৃত শিক্ষিত বলা হয়। মানে পড়ার ক্ষমতা থাকবে, লেখার ক্ষমতা থাকবে, এবং তাকে এক্সপ্লেন করার ক্ষমতা থাকবে, যদি থাকে তাকে শিক্ষিত বলা হয়, প্রকৃত শিক্ষিত বলা হয়। আর আমরা ডিগ্রিধারী শিক্ষিত যদি বলি তা সে তো হাজার হাজার আছে, প্রকৃত শিক্ষিত কিন্তু 16% আছে। আমরা জানি যে আমাদের এরকম একটা সার্ভেতে পাওয়া গেছে যে ট্রু এডুকেটেড পার্সন 60%, 16%, 16% আছে ভারতবর্ষে। তো এটা জ্ঞানের দক্ষতা হবে, একটা বুদ্ধিমত্তার বৃদ্ধি পাবে। অবশ্যই লিখলে আমার বুদ্ধিটা বেরোবে। শুধু পড়াশোনা করি মানে ইনপুট হয়, লিখি তবেই তো আউটপুট হবে, আমার বুদ্ধিটা আউটপুট হবে, বুদ্ধি তবেই তো আমি দেখাবো। সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি আমরা তো তখনই দেখাবো যখন লেখার মধ্যে আমাদের আউটপুট যখন আমরা দিব, তখনই ক্রিয়েটিভিটি আমরা দেখাবো। তাহলে এইগুলো আমরা দেখছি। আবেগ ইমোশনকে আমরা যখন করব, সেটা কেরিয়ারের সহায়তা। অবশ্যই যদি আমি ভালো লিখি তো আমার সে প্রচুর কেরিয়ার আছে লেখার জন্য। আমার তো এডিটোরিয়াল আমরা লিখছি, এডিটোরিয়ালে
আমরা লেখা পাঠাতে পারি, আমাদেরকে কিছু বিভিন্ন কিছু জার্নাল আছে, সেখানে আমরা লেখা পাঠালে আমাদেরকে আমাদের কেরিয়ার আছে কিন্তু সেই জায়গাটা একটা। এবং সমস্যা সমাধান করার ক্ষমতা, আমাদের মানসিক চাপ কমানো, যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মানসিক চাপে আমরা পড়ে যাই, একটা বিষয় থাকে যে সময় আমরা কিছু লিখলে আমরা কিন্তু অনেকটা রিলিফ পেতে পারি, সেটা একটা। আর আত্মনিয়ন্ত্রণ, একটা যখন আমি লিখবো তখন আমার মধ্যে সংযম বোধ আসবে, যে আমি প্রথম দিন যখন লিখলাম, যে লেখা শুরু করলাম, থামার আর প্রশ্ন নেই কোন একটা বিষয়ে। তো এটা তো লেখা নয়, এটাতে লিখতে মানে লেখা চললো আর কি। সঠিক নিয়ন্ত্রিত লেখা যেটা বলে সেটা কিন্তু শেখার বিষয়। তো সেই জায়গা থেকে আমার জীবনের নিয়ন্ত্রণ আসবে, সেটা একটা। আত্মবিশ্বাসের বৃদ্ধি হবে, পড়াশোনার মান উন্নত হবে, আর স্মৃতিশক্তি উন্নত হবে। এই সমস্তগুলো আমি যদি লিখি তাহলে আমার মধ্যে এতগুলো ডেভেলপ হবে। আমরা যদি শুধু পড়াশোনা করি, আমরা কতটা সম্পদ থেকে দূরে আছি আমরা একবার প্রশ্ন করতে পারি নিজেকে। কেন 50% বললাম? শুধু পড়াশোনা করলে 50% কেন বললাম? কারণ এই যে আমরা 50% এই দিকে দূরে আছি, কারণ কি আমরা লিখি না বলে, লেখা অভ্যাস নেই বলে আমরা এই 50% থেকে দূরে আছি। আর আমরা যে পরীক্ষার হলে মাথা কুটে মরি, যে আমরা কি করে রিপোর্ট লিখবো, কি করে পত্র লিখবো, কিভাবে চিঠি লিখবো, এই সমস্ত আমাদের মাথার মধ্যে চলে। তো আমি যদি চেষ্টাই না করি তো আমার মধ্যে এগুলোই চলবে, স্বাভাবিক ঘটনা। এগুলো আমাদের জানা দরকার, এবং এই জায়গা থেকে আমাদের মোটিভেট হওয়া উচিত। এরপরে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে লেখা বিষয়টা, যে আমরা একটা লেখার মধ্যে কি কি আছে, একটা লেখা যখন শুরু করব সে লেখাটা কিভাবে লিখবো সেটা আমাদের আলোচনার বিষয়। তো একটা লেখা শুরু করলে আমাদের জানি যে একটা ভূমিকা রাখবে, একটা তার বডি থাকবে, একটা তার কনক্লুশন থাকবে। তো এই জায়গাটা আমাদের জেনে রাখতে হবে যে ভূমিকাটা কি, কনক্লুশন এইটা কি, লেখার যে মেন পার্ট যেটা ভূমিকা সেই বডি সেটা কি, এবং উপসংহার সেই অংশটা কি। আমরা দেখি যে ভূমিকা যে কোনো বিষয়ে আমরা জানি যে প্রেক্ষাপট তুলে ধরে, সেটা হচ্ছে যে এই জায়গাটা আমরা দেখেছি যে এখানে যে কোনো বিষয়ে তার প্রেক্ষাপট এবং দৃষ্টি আকর্ষণ করবে, যে লেখকের দৃষ্টি আকর্ষণটা করবে, সেটা একটা বিষয়। আর হচ্ছে যে কোন বিষয়ে আমি আলোচনা করব, এই ভূমিকাতে তার কিন্তু একটা আভাস থাকে। তো আমরা জানি যে একটা গৌরচন্দ্রিকা বলে একটা বিষয় আছে, যে কোনো একটা গানের না গৌরচন্দ্রিকা করে এমন কিছু পদ গাওয়া হয় যে মূল যে গায়ক সে কোন বিষয়ে গান করতে চাইবে এই গৌরচন্দ্রিকাতে বলা থাকে। তা আমাদের অনেকটা গৌরচন্দ্রিকার মতো বিষয় এখানে ভূমিকা। তো সেখানে স্পষ্ট পরিষ্কার একটা সংক্ষিপ্ত বিষয় থাকবে, যে আমার ওভার ভিউটা কি, এবং সেখানে ব্যবহার এবং লেখার আকর্ষণ, এই বিষয়গুলো তো থাকবেই। যেমন কিছু থাকবে সেখানে ভূমিকাতে, যাতে আমি যে যিনি এক্সামিনার তাকে বাধ্য করি আমার লেখাটা, উনি যেন আমার লেখাটা মানে পড়তে বাধ্য হন, বাধ্য করি। এমন একটা হুকিং পয়েন্ট থাকবে, হুক পয়েন্ট বলা হয় এগুলোকে, হুকিং পয়েন্ট, যেগুলোকে হুকের মতো তাকে আর কি লেখার মধ্যে ডেকে আনবে, যে আমার লেখাগুলো দেখবে, পড়বেন। তো সেটা একটা। আর মূল অংশ, সেখানে তো আমরা জানি যে মূল অংশে অনেক বড় কিছু থাকবে, যে যে জায়গাগুলো আমরা বিষয়টাকে বর্ণনা করব, বিভিন্ন তথ্য, বিভিন্ন রকমের ডায়াগ্রাম, ছবি, এই সমস্ত ব্যবহারের জায়গা এইখানে প্রচুর কিছু এই জায়গাটা দেওয়া আছে। যতটা দেওয়া আছে আমাদের সংখ্যা যতটা আছে সেই শব্দ সংখ্যার উপর নির্ভর করে আমরা সেই জায়গাটা তৈরি করব। আর উত্তরের এই যে উপসংহারের অংশটা হবে যে একটা সংক্ষিপ্ত বিষয় থাকবে, যেটা উত্তরে সংক্ষিপ্ত সার সংক্ষেপ দেওয়া হবে। আর মূল্যায়ন, সমাধান, এই সমস্ত কিছু থাকবে। পক্ষপাতহীন কিছু ভারসাম্য, এই যে পক্ষপাতহীন মানে নিউট্রাল কিছু কথা থাকবে এখানে, যে কথাগুলো খুব নিরপেক্ষ কথা থাকবে, যেখানে আমার কিছু ভারসাম্য, ব্যালেন্স করে একদম কথাবার্তা থাকবে, ব্যালেন্স থাকে যেন লেখার মধ্যে, যে আমার কনক্লুশনের মধ্যে এমন কিছু জিনিস না থাকে যেটা বিতর্ক তৈরি হবে, এরকম কিছু না। ভালো মন্দ সব কিছু দিয়ে সম্ভাব্য কিছু কথা যদি বলা যায় বলে সেটা শেষ করা উচিত।
ভূমিকা আর উপসংহারের যে আয়তন বা সাইজটা কিন্তু সমান হওয়া উচিত। তো আমরা আরো একটু পরিষ্কার করে ছবি দিয়ে বুঝে নিই ব্যাপারটা। এই যে একটা মানুষের ছবি দেওয়া আছে, আমরা যে বললাম যে ভূমিকা, ভূমিকা হচ্ছে যে মানুষের মুখের মতো, মানে ফেস। এই যে আমরা মুখ দেখতে পাচ্ছি, এই যে মুখের যে জায়গাটা, সেই জায়গাটা আমরা ভূমিকার সঙ্গে তুলনা করি, আর উপসংহারের সঙ্গে পায়ের সঙ্গে তুলনা করি। আর এই যে গোটা বডি, যেটা এই বডি শরীরটাকে আমরা লেখার বডি হিসেবে করি। তো আমরা জানি যে ভূমিকা মানে মুখ, মুখ আমরা সবসময় বলি একটা কথা যে মুখ দেখে চেনা যায়, এই যে কথাটা বলি, তার মুখের একটা দর্শনের ব্যাপার আছে, যে আমার মুখের ভাষা কিন্তু অনেক কিছু আছে। যেমন আমরা একটা জায়গায় দেখছিলাম যে রাস্তায় চাঁদা তুলছিল সবাই, দিয়ে ওরা কিন্তু মানে ছেলেগুলো খুব বেশি শিক্ষিত না, কিন্তু কথা একটা বলছিল যেটা শুনে কিন্তু মনে হলো যে কারোর রাগও হবে, আবার বিষয়টা গভীরতা আছে। উনি বলছেন যে কে টাকা দিবে আর কে দিবে না মুখ দেখে বোঝা যায়, চাঁদা দিবে আর দিবে না মুখ দেখে বোঝা যায়। তো মুখটা একটা ফ্যাক্টর। তো সেই জন্য আমরা মুখের পরিচর্যা করি ভালো। ফেস, ভূমিকা আমাদের খুব ভালো হওয়া উচিত। সেটাই বলা হচ্ছে যে যে কোনো বিষয়ে পরিচিতি, দৃষ্টি আকর্ষণ করার জন্য ভূমিকা খুব আমাদের আকর্ষণীয় ভূমিকা করতে হবে, ভূমিকাটা কিন্তু আমাদের খুব ভালো করতে হবে। তারপর সংক্ষিপ্ত স্পষ্ট বর্ণনা, সেটা একটা বিষয়। এবার একটা কথা আছে যে এই যে ভূমিকার আমাদের সুন্দর প্রাসঙ্গিক একটা উক্তি ব্যবহার করতে হবে, এই কথাটাও আছে যে উক্তি ব্যবহার করতে হবে, একটা প্রাসঙ্গিক উক্তি। কিরকম প্রাসঙ্গিক উক্তি? যেটা আমি টপিক থাকবে সেই টপিক রিলেটেড কিছু যদি উক্তি থাকে, সেই জায়গাটা আমাদের বলতে হবে। এবার আমি কোথায় উক্তি পাবো? আমার লেখা কি লেখা, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু লেখার বিষয় থাকবে, তো সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কি উক্তি থাকতে পারে, সেই জায়গাগুলো দেখব। এবং এই ছোটখাটো যে বিষয়গুলো, সেইখানে আমরা এমন কিছু দিয়ে শুরু করব যেন মনে হয় যেন সরকারি দপ্তরেরই কথা হচ্ছে, সেই জায়গাটা আমাদের কি ভূমিকাতে আসবে। ভূমিকার সাইজ কত হবে? আমাদের পায়ের সাইজ যা হবে ভূমিকার সাইজ তাই হবে, এরকম একটা আমরা মানে কথা বলি যে আমাদের পায়ের সাইজ এবং মুখের সাইজ সমান। যদি এইটা ঘটনা হয় তাহলে ভূমিকা এবং উপসংহার সমান হওয়া উচিত, এবং সমান হওয়াটাই উচিত সবসময়, এটা আমাদের খেয়াল রাখা উচিত। ভূমিকা ছোট হবে, উপসংহার ছোট হবে, ভূমিকার মধ্যে আকর্ষণীয় কিছু বিষয় থাকবে, হুকিং পয়েন্ট থাকবে, যেটাই এক্সামিনারকে খাতাটা পড়তে বাধ্য করবে, আর কনক্লুশন সেরকমই থাকবে। এবার খাতা দেখার কথা বলি, যে খাতা যারা দেখেন তাদের খুব বেশি সময় থাকেন না, তারা যেভাবে খাতা দেখেন সেই দেখার জায়গাটা আমরা যদি কেউ জানি, তাহলে আমাদের লেখার প্রতি কিন্তু একটা অনীহাও চলে আসতে পারে। কিন্তু খুব ফ্যাক্ট, এটা বাস্তব যে উনি কিন্তু ওই মানে খুব খুব তাড়াতাড়ি বুঝে যান যে এই লেখাটার মধ্যে কি আছে। উনি কিন্তু পুরোটা লাইন বাই লাইন পড়তে চান না, পড়াটা সম্ভব না এতগুলো পড়া। আমরা বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করতে গেলেও তো এই বিষয়টা ফেস করি, তাই না? যে সারা দিন ধরে যে কত লোক আসছে তার পুরো কথা যদি শুনতে যাই, শুনতে গিয়ে আমার আমার সেই মানে দিনটাই চলে যাবে, আমি কোনো সমাধান করতে পারবো না। তো সে তার তার বিষয়ে খুব তাড়াতাড়ি করে যে কি জানতে চাইছে সেই বিষয়টা আমাদেরকে আয়ত্ত করতে হবে, ধরতে হবে। তো সেই জায়গাটায় কিন্তু এই ভূমিকার কাজটা করা, যে ভূমিকায় আমরা কিন্তু সেই জায়গাগুলোকে তুলে ধরবো, যে আমি কি বলতে চাইছি সেটা যেন উনি খুব তাড়াতাড়ি বুঝতে পারেন, সে ভূমিকার মধ্যে এটা থাকবে। এবং পরবর্তীতে কি আলোচনা করিস তার একটা যেন একটা রোড ম্যাপ উনি পেয়ে যান, যে এই এরপরে আপকামিং জিনিসটা এরকম আসতে পারে, তো সেটা আমাদের বডিতে থাকবে। এবার বডি আমাদের সব থেকে বড় পার্টস। আমরা জানি যে বডিতে মানে এমন কিছু জিনিস থাকে যে জিনিসগুলো হচ্ছে যে আমাদের বলার অনেক কিছু থাকে, আমাদের অনেক কিছু অর্গান নিয়ে আমাদের শরীর যেমন, তেমনি আমাদের বডিও সেরকম হবে, যে আমরা বডি কয়েকটা প্যারাগ্রাফে ভাগ করব, প্যারাগ্রাফে ছোট ছোট প্যারাগ্রাফ করে করে সেখানে লিখব। এবং কি লিখব? আমরা ব্যক্তিগতভাবে আমি কয়েকজন অ্যাসপাইরেন্টসকে জানি যারা পাস করেছে, বাংলায় লিখেছে বা বিভিন্ন লেখা লিখেছে। আমি দুজনের কথা বলবো, তারা কি বলছে। প্রথম কথা, একজন বলল যে আমার মাথায় একটা টার্গেট ছিল, যে প্রথম কথা হচ্ছে যে আমাকে একটা কোনো ডেটা ওরিয়েন্টেড একটা
চার্ট আমাকে দিতে হবে লেখার মধ্যে। মানে এইটা হচ্ছে ওর প্রথম কাজ, যে করে হোক, যে রিলেটেড হোক, একটা চার্ট তাকে মাথায় আছে, যে ওই চার্টটাও খুব সুন্দর করে ওর ওই বডির মধ্যে লিখবে। তো সেটা উনি কিন্তু লিখেছিলেন এবং পাস করেছেন এক্সিকিউটিভে। এটা একটা গেল, যে উনি যাই হোক, মানে জানেন যে লেখক মানে এক্সামিনার অত খুঁটিয়ে দেখার সময় নেই, কিন্তু দেখবেন, দেখে ভালো ভালো লাগবে যে না, বাহ, খুব সুন্দর একটা চার্ট দিয়েছেন তো বাচ্চা, বেশ ভালো লাগবে তার। আবার আরেকজন বলছে, সেও এক্সিকিউটিভে পাস করেছে, সে বলছে যে আমার লেখা হলে আমার কোনো ছবি না দিলে আমার ভালো লাগে না। তো উনি যেটা করতেন, যে কোনো ধরনের লেখা, যদি রিফিউজি মানে উদ্বাস্তু সমস্যা নিয়েও লেখা থাকে, তো সেখানে কি ছবি, ডায়াগ্রাম কি ব্যবহার করবে? উনি কিন্তু বলছেন যে ওই মাথায় করে টিনের বাক্স নিয়ে গিয়ে ওই যে মানুষ যে এক সারি দিয়ে যাচ্ছে, গরুর গাড়ির উপরে যে চেপে যাচ্ছে, এরকম ধরনের কিছু ছবি উনি ব্যবহার করেছিলেন এবং ছবি আঁকতেও খুব ভালোবাসেন। তো এই ধরনের লেখাগুলো, এই ধরনের বিষয়গুলো যদি লেখার মধ্যে থাকে, বডির মধ্যে থাকে, তো অবশ্যই সেই জায়গাটা কিন্তু তার দৃষ্টি আকর্ষণ করবে এবং লেখার মান ভালো হবে এবং উনি যথেষ্ট আগ্রহের সঙ্গে নম্বর দিবেন আমার মনে হয়। এবং যারা পাস করেছে, আমি তাদের কথা বললাম, তারা কিন্তু এক্সিকিউটিভে পাস করেছেন এবং 1 থেকে 10 বা 1 থেকে 20-র মধ্যে র্যাঙ্ক আছে। এরকম আমি দুজনের গল্প বললাম। তো এটা উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, অনুচ্ছেদ থাকবে কয়েকটা, বিশদে আলোচনা থাকবে, চিত্র থাকবে, ছবি থাকবে, ডায়াগ্রাম থাকবে, এগুলো দৃষ্টি আকর্ষণমূলক শব্দ থাকবে, আর সহজ সরল ভাষা থাকবে। যে আমরা এমন কোনো গম্ভীর ভাষা দিব না যে ভাষাগুলো আমার ভাষা দক্ষতা দেখানোর জায়গা নয়, আমার প্রেজেন্টেশন দেখানোর দক্ষতা জায়গা এটা। সেই জন্য আমরা ভাষা কিন্তু খুব সহজ সরল দিব, কারণ হচ্ছে একটা অফিসের ভাষা কেমন হবে, আমার ভাষা, আমি যে জায়গায় অফিসার হিসেবে থাকবো সেই জায়গায় আমার কি থাকবে, গ্রুপ ডি থাকবে, গ্রুপ সি থাকবে, বা আরো লোয়ার ডিভিশনরা থাকবে, প্রত্যেকে যেন আমার লেখার ভাষাটা বুঝে তাড়াতাড়ি কাজটা করতে পারে, তারা যেন রিপ্লাই করতে পারে, বা যে সমস্ত মানুষদের জন্য আমি লেখাটা লিখবো, লিখে যে চিঠি দিব বা কোনো একটা প্রতিবেদন লিখে দিব, তারা যেন সহজেই মানুষরা বুঝতে পারে, সেরকম সহজ সরল ভাষা থাকবে, কিন্তু প্রেজেন্টেশন খুব সুন্দর থাকবে এবং ছবি বা ডায়াগ্রাম এগুলো সব ব্যবহার থাকবে। এটা গেল। আর উত্তরের সারসংক্ষেপ এইগুলো। আমাদের উপসংহারের কথা বললাম, যে আমাদের এই যে পায়ের এবং মুখের যে আয়তনটা সমান থাকবে, ভূমিকার সঙ্গে কন্ট্রিবিউশন কিন্তু সমান থাকা উচিত, মানে আয়তনটার কথা বলছি, যে সমান থাকা উচিত। যে উপসংহারের একটা ভীষণ গুরুত্ব আছে, সেখানে নিউট্রাল থাকতে হবে, এই সমস্ত কথাগুলো আমি আগেই বলেছি, সেই জায়গাগুলো খেয়াল রেখে এটা করতে হবে। এইটা আমাদের ভালো করে মনে রাখতে হবে, একটা স্ট্রাকচার কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটা। এবার হচ্ছে যে একটা উত্তর লেখার জন্য না কিছু চালিকা শক্তি থাকে, কিছু বিষয় থাকে। যেমন আমি কোনো একটা বিষয় লেখার জন্য কোন এরিয়ার সেই জিনিসটা আগে দেখবো। প্রথম কথা, যে টপিক আমার কোন এরিয়া রিলেটেড, সেই এরিয়া রিলেটেড কিছু বিষয় আমরা শব্দ ইউজ করব, সেগুলো আমাদের হচ্ছে একটা ইঞ্জিনের মতো কাজ করবে, যে নির্দেশবাচক শব্দ যে প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে উত্তর লেখার ক্ষেত্রে। এইটা উত্তরের দিকে ক্রম অনুযায়ী উত্তরকে দিকে দিকে নিয়ে যায়। এটা কি বলা হচ্ছে, যে এই যে ইঞ্জিন পুরো কোচটাকে নিয়ে আসছে, আরো যারা আছে সেই কোচগুলোকে সব নিয়ে আসছে হচ্ছে পুরো ইঞ্জিনটা। তো এই ইঞ্জিন কিন্তু খুব ভালো হতে হবে, ইঞ্জিন শক্তিশালী হতে হবে। সেই ইঞ্জিনগুলো মানে সেই শব্দগুলো, যে নির্দেশ বা মূলক শব্দ কি কি, সেই শব্দগুলোকে আমরা যে কোন একটা জায়গায় আমরা যখন ব্যবহার করব, যেমন সুন্দরবন নিয়ে যদি লিখি, তো সেখানে বায়োডাইভার্সিটির কথা বলবো, ইউনেস্কো হেরিটেজ সাইটের কথা বলবো, রয়্যাল বেঙ্গল টাইগারের কথা বলবো, যে জায়গাগুলো আমাদের কিন্তু বিষয়ে ঢুকিয়ে দিবে, সেই জায়গাটা আমাদের বলা হচ্ছে যে এই নির্দেশমূলক শব্দ আমাদের ব্যবহার করতে হবে। তারপরে নির্দেশ শব্দের বিভিন্ন প্রকার, এবার কিরকম প্রকারগুলো আমি একবার দেখি, আলোচনা। এইবার এই জায়গাটা হচ্ছে যে আমি আলোচনাটা বলতে ডিসকাসের কথা বলছি। সে ডিসকাসটা কি জিনিস? ডিসকাসটা হচ্ছে যে একটা সামান্য বিষয়, যে আমার সাধারণভাবে কোনো একটা সমস্যার কথা বলা হবে, ডিসকাস। যেখানে একটা ঘটনা থাকবে, সে ঘটনার বর্ণনা হবে, কোথায় ঘটেছে, কি ঘটেছে না ঘটেছে, এই বিষয়ে আলোচনা থাকবে। ডিসকাস করতে যা বোঝায়, সাধারণ একটা ঘটনার বর্ণনা যেভাবে দেওয়া হয় সেটা দিব। এবার মন্তব্য করব, কি রকম মন্তব্য করব? কমেন্ট করব। কমেন্ট তো আমার নিজের হয়,
এবং অন্য কারো হয় যদি থাকে সেটা, তো সেই জায়গাটা বিষয়ের সম্পর্কে বিভিন্ন ধারণা আমার থাকবে। তো মূল বিষয়টি তুলে ধরার কথা বলবে, নিজের কিছু মতামত দেওয়ার কথা, ন্যায়সঙ্গত বিচারের কথা বলা হবে, সেখানে ভালো মন্দ বলা হবে। এবার আলোচনা এবং মতামত, সেই আলোচনাটা কিন্তু আমরা যখন কোনো ক্রিটিক্যাল অ্যানালাইজ করব, সেই জায়গায় কিন্তু ভালো মন্দ থাকবে এবং আমার মতামতেই শুধু থাকবে না, ভালোর সঙ্গে মন্দ যেমন থাকবে, অন্যান্য মানুষেরাও তার সম্বন্ধে কি আলোচনা করছে বলছে, সেই জিনিসগুলো আমরা কোনো একটা ইন্টারন্যাশনাল রিলেশন সম্বন্ধে আমরা যদি লিখি, সেখানে আমাদের ইন্ডিয়ার যে কথাবার্তা সেগুলোর সঙ্গে বাহ্যিক দেশেরও কথাবার্তা কি আছে, তারা কি মন্তব্য করছে বিষয়টা নিয়ে, সেটা নিয়েও কিন্তু আলোচনা করার জায়গায় সেটা আমরা আলোচনার বিষয়টা রাখি। মতামত বা এই আলোচনা বা মন্তব্যের জায়গাগুলো আমরা এই বিষয়টা থাকি। তাহলে আলোচনা বা ডিসকাস বুঝলাম, মন্তব্য করা কি জিনিস সেটা বুঝলাম, যে এমন কিছু মন্তব্য করে দিব না যেটা নিয়ে আমাদের বিতর্ক শুরু হয়ে যাবে। তো সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে যে নির্দেশমূলক শব্দের বিভিন্ন বিষয়, যেমন পর্যালোচনা বিষয়টা কি, অবজারভেশন কি, আমরা এক্সামিন করতে পারি কিরকম, যে একটা বিষয়ে ডিপ যখন আমার জ্ঞান থাকবে তখনই আমি সেই বিষয়ের আলোচনা পর্যালোচনা এক্সামিন করতে পারবো। কিন্তু সেই জন্য আমাদেরকে কি বিষয়টাকে একবারে গভীরে প্রবেশ করতে হবে, বিষয়ের গভীরে যেতে হবে। তারপরে এখানে সাধারণ বিষয়ের আলোচনা থাকবে, আর খুব বিস্তারিত আলোচনা করার দরকার হবে, কারণ এই সমস্ত কারণ প্রভাব এগুলো খুঁজে বের করার চেষ্টা করতে হবে, সুষম একটা উপসংহার ব্যবহার করতে হবে। আর সমালোচনামূলক আলোচনার বিষয়টা কি হবে, খুব বিস্তারিত আলোচনা করা হবে, গুণাবলী এবং ত্রুটিগুলো নিয়ে আলোচনা থাকবে, আর একটা উপসংহার থাকবে। তো সমালোচনা তো সবসময় আমরা জানি যে ভালোর দিকেও থাকে এবং খারাপের দিকেও থাকে। তো যে কোনো সমালোচনা করা কিন্তু খুব দায়িত্বের বিষয়, এবং সেই দায়িত্ব কিন্তু আমার নিজেকেই নিতে হবে। যদি আমি খারাপ বলি, সেই খারাপের জন্য আমাকে দায়িত্ব নিতে হবে, এবং কোথাও যদি আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কোনো জায়গায় যদি আমাকে শোকজ করা হয়, তা আমাকে কজ দেখাতে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের সমালোচনার জায়গা, এবং সেই জায়গায় যেন আমি আমার সমালোচনার পক্ষে আমি যেন যুক্তি দিতে পারি, এই সমস্ত জায়গাগুলো আমাদের পর্যালোচনার গুণাবলী ত্রুটি এই সমস্ত বিষয়গুলো থাকবে। তাহলে এইটা গেল সমালোচনার বিষয়, যে একটা লেখার মধ্যে সেই জায়গাগুলো এই সমস্ত শব্দগুলো আমাদের জানতে হবে, যে অবজারভেশন কি জিনিস, এই সমস্ত ক্রিটিক্যালি অ্যানালাইজ কি জিনিস, সেগুলো। নির্দেশমূলক শব্দের বিভিন্ন বিভিন্ন প্রকারভেদ, সেটা হচ্ছে মূল্যায়ন, ইভ্যালুয়েশনের কথা একটা থাকবে। মূল্যায়ন শুধুমাত্র সমালোচনা করলে হবে না, তার একটা মূল্যায়ন থাকা উচিত, তার ভ্যালু দেওয়া উচিত, সেখানে ইতিবাচক নেতিবাচক মূল্যায়ন থাকতে পারে, সাধারণ আলোচনা থাকবে। আর সমালোচনামূলক মূল্যায়ন, সেখানে কিন্তু এইটা আমরা দেখলাম যে আগের পেজে আমরা এই জায়গাটা দেখতে পেয়েছি। তারপরে এবার কি শব্দ বলতে কি, আমরা মূল শব্দ কথা বলি। মূল শব্দ, যে আমরা যখন কোনো জায়গায় আমরা দেখেছি, যদি কারো রিসার্চ আর্টিকেল পড়ার অভ্যাস থাকে, তো সেখানে আমরা দেখবো যে কিওয়ার্ড দিতে হয়। রিসার্চ আর্টিকেল অ্যাবস্ট্রাক্ট লেখার পরে 4-5টা শব্দ দেওয়া হয়, যে শব্দগুলোকে ওই পুরো টপিকটাকে আর কি চাবির মতো, যেমন চাবির একটা ঘর খুলে দেই, তালা খুলে দেয়, একটা পুরো ঘর আমার কাছে ওপেন হয়ে যায়, সেরকম কিছু শব্দ থাকবে, যে শব্দগুলোই পুরো বিষয়টাই আর কি ধরা দিবে। তো কি শব্দগুলো খুঁজে পাবো কি করে, ভূমিকার ফেস, মুখের মানে ফেস আর কি, এইটা একটা কিওয়ার্ড হতে পারে। উত্তরের শ্রেষ্ঠ অংশ, যে কোন জায়গাটা শ্রেষ্ঠ অংশ, সেটা আমরা যেখানে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করতে পারবে, সেটা হুকিং পয়েন্টের কথা যেটা বলেছি সেটা, এবং পরবর্তী কয়েকটা অনুচ্ছেদের কি কি অপেক্ষা করছে সেটা আমরা এমন কিছু শব্দ ব্যবহার করব, যে পরবর্তীতে কি কি অপেক্ষা করছি সেগুলো বলে দিতে পারবো। সেটা একটা স্পষ্ট ভাষা থাকবে, প্রবন্ধের ভাষা কিন্তু স্পষ্ট থাকবে, সুন্দর সহজ সরল ভাষা থাকবে, আর খুব সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় হতে হবে, প্রকৃতিতে খুব সংক্ষিপ্ত হবে, মানে নেচারের দিক থেকে। আর এইটা প্রসঙ্গের আগে প্রাসঙ্গিক বিখ্যাত ব্যক্তিদের উক্তি রাখবে, যে একটা যে কোনো কোটেশন আমরা ইউজ করবো, না হলে নিজে থেকে একটা তৈরি করে কোটেশন দিব। এবার কার কোটেশন এক্সামিনার অত খোঁজার চেষ্টাও করবে না, কিন্তু রিলেটেড একটা উক্তি আমাদের ব্যবহার করা উচিত। তো এইগুলো হচ্ছে কি শব্দ, মানে এইগুলো থেকে আমরা মূল বিষয়টা আমাদের তুলে ধরার জায়গাটা আসবে। তারপরে
ভূমিকা ভূমিকা লেখার জায়গাটা আমরা আগেও আলোচনা করলাম যে উত্তর লেখার রূপ, শিক্ষকের দৃষ্টিভঙ্গি। এবার একটা যখন আমরা লেখা স্টার্ট করব না, আমাদের এই প্ল্যানিংটা করার দরকার আছে। যে যখন আমরা এই প্ল্যানিংটা করতে যাব, আমরা প্রথমে কি করি, প্রশ্নপত্র হাতে পেয়ে যাই এবং প্রথমে লিখতে শুরু করি। এটা কিন্তু উচিত না। আমরা 1 মিনিট বা 1.5 মিনিট টাইম নিব, দিয়ে ভূমিকাটা কেমন হবে প্ল্যানিং করে নেব। তার জন্য একটা শর্ট ওয়েতে আমি লিখে নিব যে এই জায়গাগুলো আমি আলোচনা করব। প্রথমে একটা পয়েন্ট দিব, তারপরে একটা অ্যানালাইসিস, একটা ছোট পার্ট দিব, কোনো জায়গায় ছোট একটা তথ্য থাকলে সেই জায়গা দিব। এই জায়গাগুলো কিন্তু ভূমিকার জায়গায় আমরা ইউজ করব। যে পরীক্ষকের দৃষ্টি আকর্ষণ করার জন্য শ্রেষ্ঠ অংশ, এই সমস্ত জায়গাগুলো। আর ব্যক্তিদের যে ভূমিকা উক্তি, সেইগুলো আমরা দিব। অনুচ্ছেদ 1, অনুচ্ছেদ 2, অনুচ্ছেদ 3 এরকম করে কয়েকটা অনুচ্ছেদ আমরা দিব। বডির কথা বলছি, তখন আমরা বডির যে ভাঁজগুলো, সেই কথাগুলো আমরা বলবো। যে বডিতে কিন্তু বিভিন্ন অনুচ্ছেদ আমরা রাখবো। যে অনুচ্ছেদ ছাড়া কিন্তু আমরা ওই জায়গাটা একটা অনুচ্ছেদ প্যারাগ্রাফে লিখে দিলাম, এই জায়গাটা না করাই ভালো। করলে দেখে খারাপ লাগে, যিনি খাতা দেখেন উনি ওই জায়গাগুলো দেখতে চান। তো সেটা একটা। তারপরে এইবার আমরা একটা লেখার কৌশল দেখবো। যে এগুলো তো আমরা ভূমিকা বা ইত্যাদি সব লেখা, আমরা একটা স্মার্টফোন এই বিষয়ে যদি আমরা একটা লেখা সেটা শুরু করি, কেমন করে শুরু করব সেই বিষয়টা দেখি। যে স্মার্টফোন এই বিষয়ে আমরা লেখা যদি শুরু করি, তার ব্যবহার, তো সেখানে আমরা কি কি আনবো। প্রথমে ভূমিকাতে কি কথাগুলো বলবো, সেখানে আমরা দেখছি যে একটা উক্তি দিয়ে শুরু করব না। গোটা পৃথিবীকে যে জুড়ে রেখেছে, কানেক্টিং ইন্ডিয়া, কানেক্টিং ওয়ার্ল্ড, এই সমস্ত বিশ্ব জুড়ে রেখেছে, যে গোটা বিশ্বকে মোবাইল ফোন জুড়ে রেখেছে, বা দ্রুত গতি বা যোগাযোগের একটা বড় কিছু, এই ধরনের কিছু একটা কথা বলবো। যে মোবাইল ফোনটা কি সংজ্ঞা দিয়ে দিব, একটা সংজ্ঞা ঠিক করব। এবার আমরা মোবাইলের কথা বলছি, যে কোনো টপিকেই আমরা এই জায়গাটা বলতে পারি। গবেষণা ধর্মী কিছু আলোচনা ব্যবহার করতে হবে, গবেষণা ধর্মী আলোচনা। এমন কিছু টপিকের জন্য এমন কিছু গবেষণা ধর্মী জিনিস রেডি রাখতে হবে নিজেকে, যেন প্রথমে ওগুলা দিলে ওই পরীক্ষক বুঝতে পারেন যে তুমি কিছু পড়াশোনা করেছো। এখানে যেমন আমরা এই যে এখানে একটা দেখছি যে টেলিফোন, 1876 সালে টেলিফোন আবিষ্কার করেছেন আলেকজান্ডার গ্রাহাম বেল। তারপরে 1992 হয়েছে IBM, সাইমন প্রথম টাচ স্ক্রিন করছেন IBM। তারপরে হচ্ছে 2007-এ ব্ল্যাকবেরি আইফোন আমরা পাচ্ছি। তারপরে এখন তো বর্তমানে আমরা 5G পেয়ে গেছি, পরবর্তীতে আরো জি বাড়বে। তো এই যে ক্রমবিবর্তনটা আমরা বলতে পারি। আর আজকের বিশ্বে এর প্রভাব কি রয়েছে সে বিষয়ে আলোচনা করতে পারি। এই ছোট ছোট পয়েন্ট করে করে জায়গাগুলো আমাদের মাথায় ঠিক করতে হবে, প্ল্যানিং করতে হবে যে আমরা কি লিখতে চাইছি। সেটা কিন্তু আগে প্ল্যানিং করতে হবে। একটা ফাঁকা জায়গায় আমাকে এগুলো লিখতে হবে, কোন একটা রাফ জায়গায় লিখে তারপর আমরা মেন জায়গায় স্টার্ট করব। তো এইগুলা ভূমিকার জন্য এইগুলো থাকলো। এবার মূল অংশ কি, বডিতে কি লিখবো সেটা এবার দেখি। বডিতে কি করব, টেলিফোনের ইতিহাসটা দেখাবো, স্মার্টফোনের ইতিহাস দেখাবো, তার বর্তমানে ফোনের প্রকারভেদ, কত রকমের ফোন আছে সেগুলো দেখাবো। যে আমাদের এই যে কিবোর্ড থেকে শুরু করে আমাদের শুরু হয়েছে একদম কিপ্যাড থেকে টাচ স্ক্রিন, আগে ছিল স্মার্টফোন, আগে ছিল স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ফোন, এই যে কি করে সব আসছে সেগুলো দেখাবো। স্মার্টফোনের ব্যবহারের সুবিধা দেখাবো, অসুবিধা দেখাবো। এবার ফোনের ব্যবহার তো আমাদের সবসময় অসুবিধা হয় না, সুবিধাও কিছু হয়, অনেক সুবিধা, পুরোটাই সুবিধা। এবার অসুবিধার জায়গাটা আমরা আলোচনা করব। এবার উপসংহারের জায়গাটা এবার দেখব। এবার উপসংহারের জায়গায় আমরা দেখব একটি সংক্ষিপ্ত সারাংশ লিখতে হবে এবং নিজের যে মতামত আছে, যে স্মার্টফোনে আমাদের কি প্রবলেম করছে, ছাত্রদের কি প্রবলেম করছে বা বাচ্চাদের কি প্রবলেম করছে, এই সমস্ত বলবো এবং কি উপকারে লাগছে সেই বিষয়গুলো উপসংহারে আমরা আলোচনা করব। এবার স্মার্টফোন ব্যবহারের নিয়ে আমাদের মতামত কি সেটা একটা গেল। এবার যেটা বলছি যে উত্তরের দ্রুত পরিকল্পনা করার যে বিষয়টা, সেটা আমরা দেখবো যে কৌশলগুলো কেমন করে আমি প্ল্যানিংটা করতে পারবো। প্রথমে আমি কি করব, ভূমিকায় কি করব, এই যে বিশ্বব্যাপী সংযমের কথাটা বলবো, তারপর শিক্ষাগত প্রবেশাধিকারের কথা বলবো, ব্যাংকিং, এই যে ফোনে আমাদের যে ব্যাংকিং পরিষেবাগুলো পাই সেই সমস্ত বিভিন্ন রকম পেমেন্টের ব্যাপারে সেগুলো বলবো, আর ব্যক্তিগত নিরাপত্তার কথাগুলো, এগুলো আমরা মাথায় আনবো। এবার
সুবিধা, শারীরিক চাপের কথা বলছি, যে সুবিধা কি কি আছে। এই যে মানসিক চাপ, মানসিক প্রভাব, সামাজিক মাধ্যমের প্রভাব এবং উদ্বেগ, এই সমস্ত জায়গাগুলো আমরা যে আলোচনা করবো, সুবিধা অসুবিধা কি কি আছে। এই যে এই জায়গাটা, অ্যাংজাইটি ডেফিসিট হাইপার ডিজিজ, এরকম কিছু একটা ফুল ফর্ম আছে। তো এইগুলো অ্যাংজাইটি ডেফিসিট করবে, আমাদের যে মনের চাপ টাপ কমাবে, সেই সমস্ত বিষয়গুলো এই জায়গায় আমাদের সুবিধার কথাগুলো বলবো। এবারে ঝুঁকি কি আছে, ওই যে স্মার্টফোন ব্যবহারের ঝুঁকি কি আছে, নিরাপত্তার একটা প্রবলেম আছে। যে কোনো সময় আমার কিন্তু ওই ব্যাংক ফাঁকা হয়ে যেতে পারে, সেটা একটা তথ্য গোপনের বিষয়, হ্যাকিং করার বিষয়, বুলিং, সামাজিক সমস্যা, সামাজিক বিচ্ছিন্নতা, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। যে আমরা দেখি যে এখন সব বন্ধুরা সন্ধ্যাবেলায় বসে বসে কিন্তু সবাই সবার ফোনটা নিয়ে বসে থাকে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, সব কিরকম যেন ফোনের মধ্যে কথা মানে নিজেরা ব্যস্ত আছে। তো সামাজিক বিচ্ছিন্নতা, এইগুলো আর কি বলা হচ্ছে। তারপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এইভাবে আমরা একটা লেখা কমপ্লিট করতে পারি। এবার বিষয় হচ্ছে যে আমি একটা ভূমিকা পড়ে শোনাই, সেই ভূমিকাটা কেমন আমি একটু বলে শোনাই। যে যেমন সুন্দরবন নিয়ে একটা ভূমিকা, সেখানে কিন্তু একটা লিখছে, স্টার্ট করছে ভূমিকাটা কেমন, বলছে প্রকৃতি এখানে দেবতা। সুন্দরবন নিয়ে লেখা শুরু করছে, প্রকৃতি এখানে দেবতা। একটি বাক্যে সুন্দরবনের এখানে কিন্তু একটা পরিচয় পাওয়া গেল, প্রকৃতি এখানে দেবতা। আর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং ইউনেস্কো হেরিটেজ সাইট সুন্দরবন একটি জায়গা নয়, এটা একটা ইউনেস্কো হেরিটেজ সাইট, এটা একটা ইউনেস্কো, আর এটা হচ্ছে একটা ম্যানগ্রোভ অরণ্য, যেখানে জলবায়ু পরিবর্তনের সাথে কি করছে, যে প্রতিরক্ষা প্রাচীর হিসেবে আমাদের ওই সুন্দরবন আমাদেরকে রক্ষা করছে। আর এটা 102টি দ্বীপ নিয়ে এই সুন্দরবন রয়েছে, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার আর জোয়ারের নদীগুলো নিয়ে এই জায়গাটা গঠিত। রয়্যাল বেঙ্গল টাইগার এবং জোয়ারের নদী, আমরা জানি যে মাতলা, বিদ্যাধরী, এই সমস্ত নদীগুলো কিন্তু জোয়ারে পোষ্ট নদী। এবং বদ্বীপ অঞ্চল, একদিকে যেমন জীববৈচিত্র্যের ভাণ্ডার রয়েছে, তেমনি অন্যদিকে তেমনি জলবায়ু এবং বাস্তুহারাদের কাহিনীও এখানে আছে। তো এইটা একটা ছোট সুন্দরবন সম্বন্ধে একটা ভূমিকা। তো আমার মনে হয় এই রকম ধরনের ভূমিকা খুব কার্যকরী হবে। তো প্রত্যেককে বলবো যে এই ধরনের লেখাগুলো প্র্যাকটিস করতে। আমরা একটা প্রয়াস রাখলাম বাংলা লেখা কিভাবে লিখতে হয় এই বিষয়ে। যতক্ষণ আমি ওই সাঁতার শেখার মতো জলে না নামবো, যতক্ষণ আমি লেখা না লিখতে শুরু করব, ততক্ষণ কিন্তু আমার এই স্কিলটা ডেভেলপ হবে না। যারা যারা এই ভিডিওটা দেখলে প্রত্যেককে আমি অনেক ধন্যবাদ জানাই এবং বাংলা লেখার জন্য সবাইকে আগ্রহী করতে চাই। এবং আমাদের যে পরবর্তী বিষয়গুলো আছে, যে আমাদের ওই কন্ট্যাক্ট নম্বরগুলো আছে ডেসক্রিপশন বক্সেও দেখে নেবে। সবাই যারা এই প্র্যাকটিস ব্যাচে আসতে চাইছো, তারা প্র্যাকটিস ব্যাচে এনরোল করবে এবং সুচিন্তিত কিছু মতামত করবে। অবশ্যই বাংলায় লেখো, যে আজকের এই ভিডিওটা দেখে তোমার কি মত হলো। এখান থেকে লেখাটা শুরু করো না, দেখি তোমার এই কমেন্ট দেখে আমি তোমার একটা মানসিকতার পরিচয় পেতে পারি কিনা, যে তুমি কি ধরনের লিখতে চাইছো, বা এই ধরনের আমারও কিছু ভিডিও করতে সেটা সুবিধা হবে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, পড়াশোনার মধ্যে থাকো। ওকে, বাই, টাটা।